আচ্ছা, ৫০ কোটি টাকা মামলা দেওয়া হয়েছে। তো এই পুরো ঘটনাটা নিয়ে প্রথমেই মিডিয়াতে আসলো যে তাহরিমা জান্নাত সুরভিকে উপদেষ্টা এবং সেনাপ্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তো কিছুক্ষণ পরেই মিডিয়ার প্রতিবেদনগুলো পাল্টে গেল এবং আসলো যে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেছিল। তো আমি মনে করি এটা খুবই মানে ফালতু এবং মিথ্যা বানোয়াট একটা চক্রান্ত চলছে তার বিরুদ্ধে, যেহেতু সে একজন জুলাই যোদ্ধা এবং তার বিরুদ্ধে যে ৫০ কোটি টাকা এত লং একটা অ্যামাউন্ট, সেটা আসলে বিশ্বাসযোগ্য কোনো অ্যামাউন্ট না। তো আর যদি ৫০ কোটি টাকা হয়েও থাকতো তার অ্যামাউন্টটা, কিংবা তিনি যদি সত্যি চাঁদা দাবি করে থাকতো, এই বিষয়টা কিন্তু এইভাবে মধ্যরাতে হাসিনার আমলের মতো ডিবি পরিচয় মধ্যরাতে যে তুলে আনার মতো কোনো বিষয় হতো না। এবং আমরা জানি যে ২৪-এর আন্দোলনের পরে অনেকেই নেতার পরিচয় অনেক চাঁদাবাজি করে কিন্তু অনেক বড়লোক হয়েছে। তাদের আউটফিট, তাদের চালচলনের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। তাহরিমা জান্নাত সুরভির বাসা থেকে যখন তাকে তুলে নেওয়া হয়, তার বাসার অবস্থা এবং তার চালচলনের মধ্যে কিন্তু এমন কোনো কিছু লক্ষণীয় না যে সে চাঁদা দাবি করতে পারে বা চাঁদাবাজ টাইপের কোনো একটা মেয়ে। আর তাকে এই যে চাঁদাবাজির এই মামলাটা দেওয়া হয়েছে, তারপরে আসলো যে বাংলাদেশ প্রতিদিনের একজন সাংবাদিক দুর্জয়, নাইমুর রহমান দুর্জয়, তার তার সাথে সম্পৃক্ততা নিয়ে একটা কিন্তু প্রতিবেদন এসেছিল যে তাকে অপহরণ করা হয়েছে। তো এইটা আসলে আমি মনে করি খুবই বানোয়াট একটা নোংরা কথা, যে যেদিন নাইমুর রহমান দুর্জয় এবং তাহরিমা জান্নাত সুরভি এয়ারপোর্টের সেখানে বাইকে করে গেলেন, তো তার পেছনে বসিয়ে সে সুরভিকে নিয়ে যায় এবং পেছনে বসিয়ে সুরভিকে যখন নিয়ে যায়, সে একটা মেয়ে মানুষ একা হয়ে সেই ছেলেকে কিভাবে অপহরণ করতে পারে? এমনকি ওই জায়গায়, ওই স্পটে তার কোনো অ্যাসাইনমেন্টও ছিল না। তাহলে যা কিনা সম্পূর্ণ একটা ভুয়া একটা কথা। এরপরে লাস্টলি আমরা দেখতে পেলাম যখন ছাত্র জনতা জিনিসটা নিয়ে একটু দৃষ্টিপাত করলো, তখন শেষমেশ প্রতিবেদনে এটা উঠে আসলো যে তাহরিমা জান্নাত সুরভিকে আসলে একটা কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। যখন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কিছু সংগঠক বা জুলাই আন্দোলনের যারা এই বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ করলো, উঠে আসলো যে তাহরিমা জান্নাত সুরভি এই দুর্জয়ের বিরুদ্ধে আগে থেকে একটা মামলা করে রেখেছিলেন কুপ্রস্তাবের বিরুদ্ধে। এবং আমরা একটি কল রেকর্ডে ইতিমধ্যে দেখতে পাই যেখানে নাইমুর রহমান দুর্জয় সুরভিকে কক্সবাজার যাওয়ার জন্য কুপ্রস্তাব দিচ্ছিলেন। এবং এই কুপ্রস্তাবের পাশাপাশি আমরা দেখতে পাই যে এই নাইমুর রহমান দুর্জয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও কিছু ঘনিষ্ঠতা রয়েছে এবং তার যে সুপারিশ, সেই সুপারিশ নিয়েও কিন্তু সুরভির সাথে তিনি ঘনিষ্ঠ সম্পর্ক করতে চেয়েছিলেন। তো আমি মনে করি এটা সম্পূর্ণরূপে একটা চক্রান্ত, এই মেয়েটিকে ফাঁসানোর একজন জুলাই যোদ্ধা হিসেবে। এবং এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তার যে সম্পৃক্ততা, আমি মনে করি এর পেছনেও কারো কালো হাত রয়েছে, যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তার ছবিও ভাইরাল হয়েছে এবং সেই একই টপিক নিয়ে সে কিন্তু সুপারিশের মাধ্যমে সুরভির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চেয়েছিল। আমি মনে করি জুলাই যোদ্ধাদেরকে ফাঁসানোর জন্য এটা একটা নতুন নীল নকশা এবং একটা চক্রান্ত। এবং সাংবাদিকতার নামে যারা আসলে একটা সাধারণ মানুষের সাথে এরকম হয়রানিমূলক কার্যক্রম করতে পারে, কুপ্রস্তাব দিতে পারে, সেখানে এরকম একটা সাংবাদিক নামক একটা নোংরা মানুষের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে হাসিনার আমলের মতো জুলাই যোদ্ধাকে গ্রেফতার করা হচ্ছে, যাতে বোঝাই যাচ্ছে যে পুরো সিস্টেমটা এখনও হাসিনার আমলেই রয়ে গেছে, হাসিনার প্রশাসন দিয়ে চালানো হচ্ছে। এর বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি আশা করছি ছাত্র জনতা মাহাদিকে যেরকম ঠিক এক রাতের মধ্যে যেই উদ্ধার করে এনেছে, তাহরিমা জান্নাত সুরভিকেও নির্দোষ প্রমাণিত করে উদ্ধার করে আনা হবে। আমি আসলে তার পার্সোনাল লাইফ নিয়ে আমি তেমন কিছু বলবো না, তার পার্সোনাল লাইফে তার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু চাঁদাবাজির যে বিষয়টা, তারা যেরকম একটা অঙ্ক দাবি করেছে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা যেরকম নিউজ পেয়েছি, তাতে মনে হচ্ছে না চাঁদাবাজির কোনো একটা নিউজ এটা সত্য। মেয়েটা আসলে এমনিতে কীরকম আপনার কাছে মনে হচ্ছে? উনি তো জুলাইয়ে আন্দোলনও করেছে। আচ্ছা, সে জুলাই আন্দোলনকারী অবশ্যই ছিল, তবে তার চালচলন কিংবা অঙ্গভঙ্গি, কথা বলার স্টাইল, এগুলো আমি পার্সোনালি পছন্দ করি না একজন জুলাই যোদ্ধা হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এবং অনেক কমেন্ট কিংবা অনেক মানুষের মন্তব্যের ভিত্তিতে এটা বোঝা যায় যে তাকে জুলাই যোদ্ধা হিসেবে অ্যাকসেপ্ট করলেও মানুষ কিন্তু তার আচরণ, অঙ্গভঙ্গিটাকে অ্যাকসেপ্ট করছে না। যার কারণে আমি মনে করি প্রথমেই তাকে গ্রেফতার করা হয়েছে, যাতে তার বিরুদ্ধে আনা যে অভিযোগগুলো, সেগুলো কারো কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয় এবং আস্তে আস্তে এক একজন জুলাই যোদ্ধার বিপক্ষে এক একটা ট্যাগ লাগিয়ে তারা অন্যান্য জুলাই যোদ্ধাদেরও গ্রেফতার করতে পারে। আমি এটাকে মনে করছি যারা বলছে যে ছাত্র জনতা চাঁদাবাজির সাথে যুক্ত হয়েছে 5ই আগস্টের পর, এটা সম্পূর্ণ একটা ভুল একটা জিনিস। যারা চাঁদাবাজির সাথে যুক্ত হয়েছে তারা আসলে আগে থেকে চাঁদাবাজ ছিল, তাদের মনের মধ্যে তারা ওইটাকে ধারণ করেছে। যারা বিপ্লবকে পরিপূর্ণ অর্থে ধারণ করে, তারা কখনোই 24-এর পর যতই ক্ষমতা পাক, যতই সুযোগ সুবিধা পাক, তারা কিন্তু চাঁদাবাজির লাইনে চলে যায়নি। আর আরেকটা বিষয় পরিষ্কার বলতে চাই যে 24-এর আন্দোলনে এটা স্পষ্ট যে যারা সমন্বয়কের পরিচয়ধারী আছে, তাদের মধ্যে একটা অংশ হাসিনার প্রেরণ করা
এটা এর কারণে বলছি যে হাসিনা যখন 18ই জুলাই কিংবা আগস্টের শুরুর দিকে বুঝতে পারে যে তার পতন নিশ্চিত, তখন বাংলাদেশে তার দালালদেরকে দিয়ে পুরো বাংলাদেশটাকে পরিচালনা করার জন্য কিছু কিছু দালাল যাতে ক্ষমতা পায় সেই আশায় কিন্তু সে সমন্বয়কের পরিচয় ধরে কাউকে আবার মানে রূপ পাল্টে পাঠিয়ে দিয়েছে এই আন্দোলনে। আমি মনে করি সমন্বয়কের মধ্যে যেই একটা অংশ এই হাসিনার দালাল হিসেবে পাঠানো হয়েছিল তারাই মূলত চাঁদাবাজি করছে, এবং যারা ক্ষমতার লোভ নিয়ে এই জুলাইটাকে ব্যবহার করছে তারাই চাঁদাবাজি করছে, ছাত্র জনতা নয়। বিভিন্ন সময় বিভিন্ন দল বা গোষ্ঠীর বিরুদ্ধে অনেক ধরনের স্লোগান দিতে হয়, অনেক ধরনের কথা বলতে হয়। তো পরিস্থিতি বিবেচনা আসলে আমাদের সেটা ফিক্সড থাকে যে আমরা কার বিরুদ্ধে কখন কি বলছি। যারা রাষ্ট্রের বিপক্ষে যায় আমাদের তাদের নিয়ে কথা বলতে হবে, স্বাভাবিক। কিন্তু কথার মধ্যে যে একটা শালীনতা বজায় রাখার বিষয়টা, এটা কিন্তু আমরা ছাত্র জনতা আমরা যেমন অস্ত্র হাতে তুলে নিই প্রথম থেকে, যে হাতে কলম নিয়েছে অস্ত্র হাতে তুলে নিই। আমি মনে করি স্লোগান আমরা অবশ্যই রাষ্ট্রের বিপক্ষীয় শক্তির বিপক্ষে দিব, কিন্তু একটা শালীনতা অবশ্যই বজায় রাখতে হবে আমাদের কথা, আমাদের বক্তব্য এবং স্লোগানের মধ্যে। তো আমি মনে করি সেটা পরিপূর্ণ অর্থে পালন করতে সুরভি ব্যর্থ হয়েছে। তার কথার মধ্যে আরও শালীনতা আনা দরকার ছিল। তবে তার বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হয়েছে সেটা সম্পূর্ণ বানোয়াট এবং চক্রান্ত। আমি অবশ্যই মনে করি সে ষড়যন্ত্রের শিকার হয়েছে। জুলাই যোদ্ধাদের মধ্যে যদি কেউ অশালীন আচরণ করা থাকে তাহলে তার বিরুদ্ধে যদি এই রাষ্ট্র কিংবা প্রশাসন অবস্থান নেয়, কোনো জুলাই যোদ্ধাই কিন্তু এটার বিপক্ষে আওয়াজ তুলবে না। আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে বলছি এবং আশেপাশের আমার সহযোদ্ধাদের মত বিবেচনায় কিন্তু বলছি। কিন্তু তার বিরুদ্ধে 50 কোটি টাকার মামলা করা হয়েছে এবং অভিযোগ আনা হয়েছে, যা একটা মানুষের জন্য খুবই মানে বড় ধরনের হয়রানি, তার প্রাইভেসি নষ্ট করা, তার বিরুদ্ধে একটা চরিত্র হননের মতো একটা জিনিস অভিযোগ আনা, এবং তার পরবর্তীতে দুর্জয়ের সাথে যে সম্পৃক্ততা, যেখানে দুর্জয়কে তার কুপ্রস্তাব দেওয়ার জন্য তাকে গ্রেফতার করা দরকার ছিল, সেখানে সেই বিপক্ষে যে রাষ্ট্র জুলাই যোদ্ধার বিপক্ষে অ্যাকশন নিয়েছে, এই প্রশাসন জুলাই যোদ্ধাদের বিপক্ষে অ্যাকশন নিয়েছে, যেটা আসলে শুধু সুরভির জন্য না, আমাদের জন্য খুবই কষ্টের একটা বিষয় এবং খুবই অপমানের একটা বিষয়। আর বলতে আমি মনে করি না চাঁদাবাজি কিংবা অন্য কোনো কিছু বুঝাচ্ছে। তো আমি ওনাকে আসলে পার্সোনালি চিনি না, তার সাথে আমার কথা হয়নি। তার যে আচরণ বা ভাবভঙ্গি দেখে মনে হয়েছে যে মেয়েটা হয়তো বেশ সরল মনোভাবের, বা কখন কি বলে ফেলে আসলে ঠিক ঠিকানা নেই। তো সেই ক্ষেত্রে হয়তো তার সরলতা নিয়েও কেউ তাকে ব্যবহার করতে পারে। তবে চাঁদাবাজি নিয়ে আসলে আমাদের হাতে এখনো কোনো প্রমাণ আসেনি।